স্বামী স্ত্রীর 4 দেয়ালের মধ্যে যে কত ধরনের নির্যাতন থাকতে পারে। সবচেয়ে ছোট নির্যাতন কি ছিল, একদিন রাত 2টা পর্যন্ত আমাকে এক পায়ে দাঁড় করায় রাখছে, এক পায়ে, যে এটা তোমার শাস্তি। আমি বাচ্চাটার সাথে আমি একসাথে থাকতে চাই, আল্লাহর রাস্তে আমার বাচ্চাটা আমার সংসারটা ফিরিয়ে দিক। মানে আমার কি কোনো সমাধান নেই? আমি এটা বুঝি না যে আমার কোনো সমাধান আছে কিনা, কেউ সমাধান করতে পারছে না ব্যাপারটা। আমার ভাইয়ের পরিচিতির মাধ্যমে ওই মেয়েটার সাথে আমার পরিচিত হয় মোবাইল নাম্বারের মাধ্যমে, যেহেতু ভাই আমার সম্পর্কে তাকে ডিটেলস বলেছিল, সেই কারণে মেয়েটা আমাকে ফোনও দিয়েছিল। পরে আমি ফেসবুক আইডি চেয়েছিলাম, পরে সে তার একটা ছবি পোস্ট করে, অনেকটা ভালো লাগা লেগে যায়। তো ওর সাথে এক সপ্তাহ ঘোরাঘুরি করি, খুবই ভালোই লাগে। তো আমি ওকে ইন্ট্রোডিউস করি যে আমি এখন আর সম্পর্কে যেতে চাই না ওইভাবে, আমি করলে আমি বিয়ে করতে চাই। তো আমার কথাই ও রাজি হয়ে যায় যে ঠিক আছে। ও 1 মাস সময় চেয়েছিল যে আমাকে 1 মাস সময় দেওয়া হোক, আগে সিদ্ধান্ত নিয়ে নি। তো আমি নাচরবান্ধা ছিলাম যে না, আমি আছে যে এই 1 মাস সময় মানে অনেক ব্যাপার, আমি এটা পারবো না, আমি এভাবে। ওখানে এক প্রকার ওর সাথে আমার সাথে কথাবার্তা হয়ে গেল। আমি বাড়িতে ফোন দিলাম, মোটামুটি সেও রাজি হয়ে গেল। সেও রাজি হয়েছে। ফাইনাল হলো যে আমরা আজকে বিয়ে করছি। তো আমি বাড়িতে ফোন দিয়েছিলাম, আমার পরিবারে কেউ রাজি না, আর ওর পরিবার তো কেউ জানেই না ব্যাপারটা। তখন আমার যাত্রাবাড়িতে আমার বোনের বাসায় চলে গেছি। এখন দেখে দুলা ভাইয়েরও পছন্দ, মেয়ে সুন্দর, আর আমার ভাই তো আগে পছন্দ হয়ে আছে, যাকে আমি মোটামুটি ফ্যামিলি সাপোর্ট কিছুটা এই দিক থেকে পেয়েছি। তো বিয়ে ওই রাত্রে দুলাভাই কাজে ডেকে আমাদেরকে বিয়ে পড়িয়ে দেয় আর কি। আমার দুলাভাইয়ের বাসায় ওই রাত্রে থাকি। ওই মেয়ের বাসায় বাবার কাছে যায় না? আর যায়নি, ফোন বন্ধ করে দিচ্ছে এবার। বাহ। তারপর এবার মেয়ে হারিয়ে গেছে, আমার শ্বশুর তখন পাগল হয়ে গেছে একবারে, মেয়ে হারিয়ে গেছে। পরে র্যাব, আর্মি, বিডিআর সব জায়গায় ইনফর্ম করে আমাদেরকে খুঁজতে থাকে। ভাইয়ের শ্বশুর বাড়িতে 3-4 দিন ছিলাম, ওখান থেকে আবার এই মিরপুরে আমি রুম নিই, এখানে 3-4 দিন ওইভাবে রুম নিয়ে থাকছি। আবার এখান থেকে যাত্রাবাড়ি, আবার ওই বোনের বাসায়, এভাবে ঘুরে বেড়াচ্ছি প্রশাসনের চাপের কারণে। পরে আমি ওকে বললাম, মিরপুরের একটা পার্কে যেয়ে ওকে বললাম যে দেখো ভুল তো করে ফেলছি, হাজার হলো বাপ মা, তুমি তোমার আম্মুকে ফোন দাও। এটা কতদিন পর? 1 সপ্তাহ পর ফোন দিলাম। এবার শাশুড়ি তো আমাকে অনেক রাগারাগি করলো। ও কথা বললো যে মা আমি ঠিক আছি, আমি ভালো জায়গায় আছি, আমি ঠিক আছি। শাশুড়ি বিশ্বাস করতে চায় না। পরে যাই হোক কথা বলে একটু শান্ত করলাম। শান্ত করার পরে আমরা আছি, নিজেদের মতো করে আছি। তো তখন আমি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছিলাম আর কি, ব্যাংকে জবের। জি, ব্যাংকে। আচ্ছা, তারপর? তখন আমি স্টুডেন্ট, 3য় ইয়ারে পড়ি এবং টিউশনই করে, ওইটা দিয়ে সংসার চলছে আর কি। আচ্ছা। তো এবার 2 মাস পরে সুমন্দি আর আমার শাশুড়ি ওনারা আসেন। দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছিলাম। আমি খুবই তাদেরকে কদর করি, ভালোবাসি। তো আমি আপ্যায়ন করার পর ওরা বুঝছে না আমার মেয়েটা আলহামদুলিল্লাহ ভালো জায়গায়, ভালো ছেলের কাছে ভালো। তোরা কিছুদিন ঘোরাফেরা করে চলে গেল এবং আমার প্রশংসা করলো। যাক আলহামদুলিল্লাহ খুব ভালো চলছিল। ইতিমধ্যে আমি হচ্ছে যে একটা চাকরি পাই, ইতিমধ্যে আমার তো একটা বাচ্চাও হয়ে গেছে। যাই হয়ে গেছে, ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে। তা বাচ্চাটা মানে এত দুষ্ট ছিল যে ওর মা ওকে ট্যাকেল করতে পারতো না। তখন ও বাড়ি চলে যাবে, আমাকে এখনই বাড়ি দিয়ে আসো। আপনারা যারা ইউএই, ইউএসএ, কানাডা, ইউকে এবং ইউরোপের দেশগুলোতে আছেন, তারা বাংলাদেশে অতি সহজে এবং দ্রুত টাকা পাঠাতে ব্যবহার করুন TapTapSend। কেন TapTapSend ব্যবহার করবেন? কোনো ট্রানজ্যাকশন ফি নেই, দ্রুত ও সহজ ট্রানজ্যাকশন, অন্যদের তুলনায় ভালো এক্সচেঞ্জ রেট, সরাসরি ব্যাংক, বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা। আমাদের স্পেশাল প্রোমো কোড লাভ ব্যবহার করলে প্রথম লেনদেনে বোনাস পাবেন। ইউএই থেকে 50 দিরহাম, ইউএসএ থেকে $10, কানাডা থেকে $10 কানাডিয়ান ডলার, ইউকে থেকে 10 পাউন্ড এবং ইউরোপ থেকে 10 ইউরো। বিদেশ থেকে বাংলাদেশে সহজে এবং ঝামেলা মুক্তভাবে টাকা পাঠাতে ব্যবহার করুন TapTapSend। তখনও চলে যায়। ওই চাকরিটা আমার আর মন বসলো না। তো আমি চাকরি ছেড়ে আমি আরো উন্নত জীবনযাপনের চিন্তা করে আমি সাউথ কোরিয়ান একটা কোর্স করি, ভাষা কোর্স করে আমি লটারি পাইনি। তো আমি রেনেটা ফার্মাসিউটিক্যালসে জব নিলাম খুলনাতে। তো বাবার বাসায় যে আর আসে না, এবার আমি শ্বশুরবাড়ি যাই আনতে, আসে না। তো আমারও মেজাজটা একটু খারাপ হয়ে যায়। আমি ফার্মাসিউটিক্যালসে জব করি, পোস্টের চাকরি করি, বাইরে তো সবসময় খাওয়ার সম্ভব না। ও আবার ইংলিশ কোচিংয়ে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ভর্তি হয়েছে, আমার সাথে বলে নাই। আপনি কি পড়াশোনা করাতে চাইতেন না? আমি চাইতাম না। আপনার স্ত্রী চাইতো, আপনি চাইতেন? আমার শ্বশুর শাশুড়ি চাইতো, স্ত্রীও চাইতো, কিন্তু আমি চাইতাম না। কিন্তু আমার আগ্রহ মোটামুটি ছিল, কিন্তু আমার পারিবারিক দিক থেকে ছিল না যে ও আর পড়াশোনা করুক। চিন্তা ভাবনা ছিল মানে ও সারাদিন ঘরে থাকবে, শুধু সংসারটা নিয়ে চিন্তা করবে। আমার স্বর্গ বানাতে চাই আমার ঘরটাকে, ওর বাইরের চিন্তা সব বাদ। তো যাই হোক, ওর পড়ার আগ্রহ অনেক বেশি ছিল, থাকার কারণে তো বাবার বাসায় থাকতে শুরু করলো। পরে আমি যখন আনতে যাই, আমি ওকে নিয়ে যাবো, আমার চিন্তা ভাবনা। একটু জরুরি করছিলেন? যে জোরাজোরি করছিলাম। এক পর্যায়ে তখন ও আসে, 17 দিন ছিল। 17 দিন পরে আবার চলে যায়।
আর আসে না, আসবে না। না আর আসবে না। তারপরে শ্বশুর বাড়ি থেকে একদিন বলছে যে ঠিক আছে আমার যে বাড়ি সেই বাড়িতে যাবে, আপনার খুলনাতে আর যাবে না, আমার গ্রামের বাড়ি যাবে। তাই বলো আচ্ছা ঠিক আছে যাও। তো আমি ওর সাথে পরামর্শ করে, দেখো তাহলে তুমি তো গ্রামে আসো, একটা কাজ করি জব সুইচ করে আমি ওইদিকে জব নিই। তো ওইদিকে জব নিলাম, চাকরি ছেড়ে আপনি যশোর চলে গেলেন। যশোরে চলে গেলাম, ওখানে চাকরি নিলাম, চাকরি চলছে খুব ভালোভাবে। তো আমার বউয়ের কাছে কিছু টাকা ছিল, আমার টাকা, তো আবার গোপনে হচ্ছে যে ওর ভাইকে ধার হিসেবে দিয়েছিল। তো যেহেতু পুরো মাস চলতে হবে, আমার মাথায় একটা টেনশন ছিল। সেই রাত্রে ওকে একটু বকাও দিই, মারধর করিনি, মানে একটু রাফ বিহেভ করেছিলাম। আচ্ছা, তারপর করার পরে এই ব্যাপারটা ওর ভাইকে বলছে, ওর ভাই পরের দিন সকালে চলে আসছে, ওকে নিয়ে যাব 2 দিনের জন্য, আমি যেভাবে নিয়ে যাবো দিয়ে যাব। ওই যে গেছে শ্বশুর বাড়িতে আমার বাসা থেকে, আর আসে না, ওইদিকে আমার জবটাও চলে গেছে। এইভাবে চলতে থাকে, শ্বশুর বাড়ি যায়, এক প্রকার ছেলেকে আর দেখতে দিবে না, আমার বউ আর আমার সামনে আসতেছে না। আমি মনে হচ্ছে পরপুরুষের মতো আচরণ করতেছে আর কি। আমার সাথে সংসার করতে চাই না, এখন ডিভোর্স করতে চাই, ডিভোর্স করতে চাই। আমি অনেক কান্নাকাটি করি যে তুমি, আমার একটা বাচ্চা হয়েছে, তুমি এই ব্যাপারটা দেখো, বাচ্চার মুখের দিকে চিন্তা করে তুমি ডিভোর্সের দিকে যাও না। তো আমার বাচ্চাকে আমি অনেক ভালোবাসি, বাচ্চা আমার হচ্ছে অক্সিজেন। আমি চেয়েছিলাম যে আমার পরিবারটা হচ্ছে যে আমার কাছে থাকুক। আমি ওদের কাছে অনেক কাকুতি মিনতি করেছি যে আমার পরিবারটা আমাকে ফেরত দেন। আমাকে কি করতে হবে বলেন? আমি হচ্ছে যে ঢাকার বাইরে জব করলে আমাকে আমার কাছে পাঠাবে না, আমাকে খুব হাই কোয়ালিফাইড একটা জব লাগবে ঢাকাতে, তাদের পাশাপাশি সে যেখানে আছে যেন ওখানে আশেপাশে বাসা নিয়ে থাকতে পারে। জি জি, আপনার শ্বশুর বাড়ির আশেপাশে বাসা জি নিয়ে থাকতে জি পারেন, এটাই হচ্ছে জি, main এটা problem। হইলে হয়তো বা তারা সম্পর্কটা সংসারটা টিকতে পারে, না হলে কিন্তু গুরু আমি পাচ্ছি না ওইভাবে, ব্যাডে বলে মিলছে না। তো আমি রিসেন্টলি গতকালও আমি একটা জব পেয়েছিলাম বিকন ফার্মাসিউটিক্যালসে। আমি জব পেয়ে আমি আমার ওয়াইফকে আমি ফোন দিয়ে বলেছিলাম যে জব আমি পাইছি, তুমি কি আমার সাথে আমার কর্মস্থলে যাবে কিনা? যাবে। আমার শাশুড়ও গন্ডগোল করছে যাবে না, শাশুড়ি গন্ডগোল করছে যাবে না। এখন এই সংসারটা ওরা চাচ্ছে না। আমি তো চাচ্ছি যে ওদের নিয়ে আমি আছে যে একসাথে, ওদেরকে নিয়ে একসাথে থাকি, বাচ্চাটা নিয়ে একসাথে থাকি, একসাথে ঘুমাই, যাই খাই একসাথে খাই। বাচ্চাটা বাবা বাবা করে পাগল হয়ে যায়, আমাকে দেখতে পারে না, আমিও বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। মানে এমন একটা অবস্থা, আমার জীবনটা জাহান্নামের মতো হয়ে গেছে। তো আমি চাই যে আমার সংসারটা ওনারা যেন ফেরত দিক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ওনারা মাফ করে দিক আমাকে। মানে আমার কি কোনো সমাধান নেই? আমি এটা বুঝি না যে আমার কোনো সমাধান আছে কিনা। মানে আমার কেউ সমাধান করতে পারছে না ব্যাপারটা। তো আমি বাচ্চাটার সাথে আমি একসাথে থাকতে চাই। আল্লাহর রাস্তায় আমার বাচ্চাটা আমার কোলে, আমার সংসারটা ফিরিয়ে দিক। আমাকে কখনো কষ্ট দিব না, কখনো না কষ্ট দিব না, কোনোদিন কষ্ট দিব না। কিন্তু ওরা আমার কাছে আসতেছে না। 1.5 বছর আমার থেকে ওরা আলাদা। 1.5 বছর আমি ওদের সাথে ভালোভাবে খাইতে পারি নাই, থাকতে পারি নাই, আদর করতে পারি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ও যেমন আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, আমিও ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওর স্যাক্রিফাইসের জায়গা থেকে আমার স্যাক্রিফাইসের জায়গাটা আরো বেশি ছিল। ও চাকরি করতে চায় না, সে চাকরি ছাড়ে ধরে এই করে, এইভাবেই চলে। তার ফ্যামিলির সাথে যেভাবে সে থাকতে বলেছে আমি সেইভাবেই সেইখানে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছি। যখন আমি বুঝলাম তার ফ্যামিলির কিছু সমস্যা আছে, কিন্তু ফ্যামিলির প্রতি একটু বেশি ইন্টারফেয়ার ছিল। আর আমার মোটামুটি একটু চেহারা সুন্দর হওয়াতে আমার প্রতি একটু জ্বলতো সবাই। আমি বুঝতাম আমার পড়াশোনা একটু করতেছি, ওই চলতেছে, ওদের থেকে একটু বেশি হওয়াতে এগুলো তারা নিতে পারতো না। জামির আমাদের সাথেও ব্যাপারটা বলেছে যে আপনি যখন পড়ালেখা বা নতুন করে শুরু করতে চেয়েছেন, তখন তার পরিবার বা জামির নিজেও চায়নি যে আপনি পড়াশোনা বা নতুন করে শুরু করেন। এটা কেন হবে বলেন? আপনি বলেন, ও কি জানতো না আমার রেজাল্ট আগে ভালো আছে, আমি পড়াশোনা করতে চাই? ও তো সবকিছু নিয়েই ও পরে যে ও কেন ওর ফ্যামিলির সাথে যুক্ত হবে? ও তো আরো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আচ্ছা তুমি থাকো, আমি তোমার পাশে আছি। একটা স্ত্রী তো এগুলোই চাই, তাই না? কিন্তু ও তো মানে পিছন থেকে তো বাধাগুলোই দিচ্ছে ওর ফ্যামিলির সাথে, সবার সাথে। ওর ভাই ভাবিরা বোনরা ডিরেক্ট বলতো বউ পড়াশোনা করা যাবে না। আমাদের এখানে জামির আপনার বিরুদ্ধে বলতে গিয়ে তেমন কোনো কথাই বলে নাই, খালি একটা কথাই বলেছে যে আপনি আপনার বাবার পরিবারের থেকে অভ্যস্ত বা ওখানেই থাকতে চাচ্ছেন সবসময়, বা আপনার ফ্যামিলিও চাচ্ছে আপনাকে। আমি তো আগে ওকে ছাড়া যখন প্রথম ছিল আমি তো 2-3 দিনও এসে কখনো থাকি না এখানে, পরের দিনই ওর সাথে চলে যেতাম। ওকে আরো ফোন দিয়ে বলতাম যে আমি আর যাবো না তোমার কাছে। যখন বাচ্চা হয়নি তখন ইয়ে করতাম। মূলত আমার সাথে নির্যাতন সবকিছু দিয়ে শুরু হয়েছে আমার বাচ্চাটা হওয়ার পরে। 21 দিনে সিজা আমাকে টানতে টানতে ফেলে দিছে থার্ড থেকে। আমার সবচেয়ে ছোট নির্যাতন কি ছিল, একদিন রাত 2টা পর্যন্ত আমাকে এক পায়ে দাঁড় করায় রাখছে। এক পায়ে, যে এটা তোমার শাস্তি। আপনাকে সারা রাত এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল? রাত 2টার পরে যে আমাকে বসতে দিয়েছিল, যে আমাকে রাত 2টা পর্যন্ত এক পায়ে দাঁড় করায় রেখেছে, এটা আমার সবচেয়ে ছোট শাস্তি। করছিলাম কি, ওকে জানাইনি, 500 টাকা নিয়ে মারে দিয়ে বলছিলাম শুধু এইটুকু, মা তোমার যদি কিছু খাইতে মন চায় তুমি একটু কিছু খাইও, হ্যাঁ?
ওই টাকাটা আমি কেন দিছিলাম ওকে না জানাই, আমার দোষ ছিল এটা। 500 টাকা তার মাকে সে খাওয়ার জন্য দিয়েছে, এই 500 টাকার অপরাধে আপনি এক পায়ে দাঁড় করে রেখেছিলেন? আমি তখনও তো বেকার। আর আপনি একজন পুরুষ মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, একটা পুরুষের চাকরি তো অনেক ইম্পর্টেন্ট। জি। তো আপনি সেই চাকরিতে মনোযোগ দিয়েছিলেন কখনো? আমি ওর জন্য মনোযোগ দিতে পারিনি। ওর জন্য মনোযোগ দিতে পারেন নাই? এমনি আমি দৌড়ে চলে আসি না, ওই এই পথে বাধ্য করেছে আমাকে। স্বামী স্ত্রীর 4 দেয়ালের মধ্যে যে কত ধরনের নির্যাতন থাকতে পারে, শারীরিক নির্যাতন ছাড়াও, সেগুলো মহিলারাই, কিছু কিছু মহিলারাই জানে, হ্যাঁ, যারা ফেস করে। সে প্রচুর রাগী, আপনি জানেন না, সে ঘর জোর ভাঙচুর করে যা করে, প্রচুর রাগী, তাকে দেখলে বোঝা যায় না। আপনি বাড়ি ঘরে ভাঙচুর করে, ঘরের মধ্যে ভাঙচুরও চালায়? ঘরে থালা বাটি তো এখন মনে 2 পিস আছে, যা যা ছিল, যা কি ভাঙচুর যা করেছে সে জীবনে, একদমই বোঝা যায় না তাকে দেখলে। আর আমি একটা কথা বলি, আমি মাঝে মাঝে ওকে বুঝতে না দিলে আমি ওকে ভয় পাই, এটা আজকে আপনার সামনে বলতেছি। আমার প্রবাসী ভাই বোনদের জন্য ছোট্ট একটা অনুরোধ, ইউএই, ইউএস, কানাডা, ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা থাকেন, প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য ট্যাপ সেন্ড ব্যবহার করুন এবং বোনাস পেতে লাভ প্রোমো কোডটি ব্যবহার করতে ভুল করবেন না। ট্যাপ সেন্ড যেহেতু আমাদের পাশে আছে, তাই আপনারাও ট্যাপ সেন্ড ব্যবহার করে পাশে থাকুন। জাস্ট একটা বারের মতো দেখেন না উনি শুধরাই কিনা। আপনি একটা মাস ওকে, আপনি একদিন আপনার মনে হচ্ছে এই সুযোগগুলো দিতে আমরা বুঝতে পারছি সুমাইয়া, আপনাকে আমরা আপনার কথার কিন্তু ভুল ধরছি না। আমরা এটা বুঝেই আপনাকে একটা মাস, আপনি একটা মাস ওকে সময় দেন, একটা মাস ও চাকরি একটা ম্যানেজ করেও। এখন যদি ও চাকরি ম্যানেজ করে এবং ছোটখাটো একটা বাসা নিয়ে আপনাকে নিয়ে একসাথে থাকতে চাই, সেক্ষেত্রে আপনি থাকবেন কিনা তার সাথে? আমি জানি না। সবকিছুই আপনার হাতে, আমরা বুঝি, আমরা জানি, আমরা এখনো বুঝতে পারছি। আপনি যতই বাবা মার কথা বলেন, যাই বলেন, সবকিছুই আপনার হাতে, আপনার জীবন। এবং আমরা এটাও বিশ্বাস করি এখন পর্যন্ত যে আপনার বাবা মা কিন্তু আগেই বলেছে আপনাকে ডিভোর্স দিয়ে দিতে, আপনিই দেন নাই। কথাটা তো ঠিক? হ্যাঁ, আমি চাইনি। শোনেন জামির, আপনার ভিতরে যদি সুমাইয়াকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে সংসার করার আদৌ কোনো ইচ্ছা থাকে, একজন পুরুষের কিন্তু কর্ম অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনাকে বাস্তবিকভাবে চিন্তা করতে হবে এখন থেকে। সারা জীবন অনেক রকম ভাবে তার কাছ থেকে সময় নিয়েছেন, সময়ের সদ্ব্যবহার করেন নাই। আপনাকে সে ক্ষমা করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে এবং কথা সত্য। আমি আমাদের স্টুডিও থেকে অনুরোধ করব, একটা মাস আপনাকে সময় দিবে। আপনি একটা মাসের মধ্যে একটা ভালো মোটামুটি চলার মতো একটা চাকরি ম্যানেজ করবেন। এবং সুমাইয়া, এটাও একটা আপনার জন্য সুযোগ, আপনারও তো দুর্বলতা আছে, তো দেখেন লাস্ট বারের মতো সে এবার ঠিক মতো সবকিছু ম্যানেজ করতে পারে কিনা। হ্যাঁ, ওইগুলো আপনি যেভাবে বললেন করে আমাকে দেখাত, আমাকে বিশ্বাসের সে জায়গাটা দিক যে সে আবার ভালো হয়েছে, সে সেইভাবে গোছাচ্ছে, তাহলে তারপরে আমি পরে যে সিদ্ধান্ত নিব। এটা 2 মাস আপনাকে সময় দিলাম জামির, এর মধ্যে আপনি একটা চাকরি নিয়ে মেসে থাকবেন, পাশাপাশি স্ত্রী এবং বাচ্চার সাথে যেভাবে সম্পর্ক মেনটেন করার, খরচ দেওয়ার এবং বিহেভিয়ার গুলো ইম্পর্টেন্ট, আচরণগুলো ইম্পর্টেন্ট। আপনি যে আচরণ করেছেন অতীতে, সেগুলো থেকে বের হয়ে আসা, আদর ভালোবাসা দিয়ে আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আমি চাকরি বাকরি নিচ্ছি, আমি চাকরি আর ছাড়বো না, ও যেন আমার সাথে থাকে। আমার ভুল ভ্রান্তির জন্য আমি দুঃখিত, আমি লজ্জিত। তুমি আমাকে আগের মতো গ্রহণ করে নাও। আমি অনেক কষ্টে আছি, তোমাকে ছাড়া, বাবুকে ছাড়া আমি অনেক কষ্টে আছি। একটা ভুল সারা জীবন নষ্ট করে দিতে পারে না। আমি কোথাও কোনো জায়গা পাইনি, তাই এখানে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকলে আমি অনেক দূরে এগোতে পারবো। তুমি যদি একটু ভালোবাসো, তোমার আল্লাহ দোয়া লাগে। কিছু কান্নাকাটি করো না, তোমার মতন করো, আমি তো আছি, কথা হবে। বিশ্বাসের জায়গা নিয়ে আসো ফিরে, তারপর আমি দেখবো। আচ্ছা, আমরা এখানে শেষ করছি। আল্লাহর রহমতে ওনাদের সম্পর্কটা, সংসারটা ঠিক হোক। সুমাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট বোন, ভালো থাকবেন আপনিও। আসসালামু আলাইকুম।